হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করতে চলেছি, তোমরা কি ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝে গেছো যে 2020-22 যে প্যানেল, তো সেই প্যানেল নিয়ে আলোচনা করবো। একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসছে। তো দেখো, তো প্রথমেই যে বিষয়টা আমি বলবো যে এটা হলো 9533-এর প্যানেল এর আগে বের হয়েছে। তবে বাকি যে শূন্যপদটা রয়েছে প্রায় 2000-এর কাছাকাছি বা 2200-এর কাছাকাছি শূন্যপদ, তো সেই শূন্যপদের নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এর আগে বলা হয়েছিল, পর্ষদকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে খুব দ্রুত নিয়োগ করতে, একটা সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়। তো সেই সময়সীমা কিন্তু পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু পর্ষদের পক্ষ থেকে সেরকম কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। দেখুন, এখানে যেটা ইস্যু সেটা হচ্ছে যে একটা রিক্রুটমেন্টে যেটা কনসিডারেশন হওয়া উচিত সেটা শুধুমাত্র মেরিট, মানে রিক্রুটমেন্ট পাবলিক এমপ্লয়মেন্টে আপনার মেরিট ছাড়া অন্য কিছু বিচার্য হতে পারে না। এটাই হচ্ছে আমাদের বিষয়বস্তু যেটা কোর্টের সামনে তুলে ধরা হয়েছিল। ইস্যু কি? ইস্যু হচ্ছে যে 22-এর রিক্রুটমেন্টে বোর্ড যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশন দিল 11,765 ভ্যাকেন্সির, ওরা তারপরে যখন সুপ্রিম কোর্টে হলফনামা দিল 20-22-এর ডিএলএড মামলাতে 2024 সালের জানুয়ারি মাসে, সেই হলফনামে ওরা কি বললো? ওরা বললো যে আমরা 9,533 জন ভ্যালিড ক্যান্ডিডেট পেয়েছি বা এলিজিবল ক্যান্ডিডেট পেয়েছি, এবং ওরা আমাদেরকে একটা সাব ক্যাটাগরিতে ফেলে দিল যেটাকে নাম দিল আনঅ্যাবজর্ব। এবার আনঅ্যাবজর্ব কথাটা এই রিক্রুটমেন্টের ইতিহাসে সম্ভবত প্রথম, মানে আজকে বেঞ্চের কাছে যখন মহামান্য ডিভিশন বেঞ্চে যখন শুনানি হচ্ছিল তখনও কিন্তু বেঞ্চের কাছেও এই শব্দটা নতুন, আনঅ্যাবজর্ব। তো আনঅ্যাবজর্ব মানে আমরা যে একদম খেলার বাইরে চলে গেলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। তার কারণ হচ্ছে রিক্রুটমেন্টের প্রেক্ষিতে যে এফিডেভিট ওরা দিয়েছিল সেখানে প্রত্যেকে স্কোর ওরা দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে ওরা নিজেরাই আজকে বললো যে আমরা কোনো কাট অফ ফিক্স করিনি, এটা কোনো কাট অফ না, কিন্তু আমি লাস্ট ক্যান্ডিডেট যাদেরকে ওরা এমপ্যানেল করেছে তাদের স্কোরটাকে যদি কাট অফ হিসেবে ধরি তাহলে আমরা তার থেকে সামান্য, মানে ভগ্নাংশের হিসেবে আমরা কম পেয়েছি, মানে আমাদের যারা পিটিশনার। সুতরাং আমরা যোগ্যতা মানের বিচারে একেবারেই যে আসছি না ধরাছোঁয়ার মধ্যে, তা নয়। এইবার কি হলো, ওরা নিজেরাই একটা 11,765 থেকে 9,533 কেটে দিয়ে বাকিটা সুপ্রিম কোর্টের কাছে এমন করে তুলে ধরলো যে এই সিটটাতে আমরা কোনো যোগ্য ক্যান্ডিডেট পাইনি। তো তখন আমরা সেটাকে মানে আশঙ্কিত হয়ে সেই সময়তেই সুপ্রিম কোর্টে আমরা একটা ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করেছিলাম, যারা আনঅবজার্ভ যাদেরকে টার্ম ইউজ করা হচ্ছে, এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেছিলাম যে আমরাও কিন্তু স্কোরের বিচারে খুব একটা পিছিয়ে নেই যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাদের থেকে, যদিও আমাদের অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছে তাদের এগেন্স্টে কোনো গ্রিভান্স নেই। এমনকি 20-22 ডিএলএড এর ক্যান্ডিডেট যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছে, আমাদের তাদের রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার ক্যান্ডিডেচার হিসেবে তাদের ক্যান্ডিডেচারের ক্ষেত্রেও কোনো গ্রিভান্স নেই। কিন্তু বোর্ড, আমাদের মনে হয়েছে বোর্ড সুপ্রিম কোর্টের অর্ডারটাকে শিল্ড করে শুধুমাত্র তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছে 20-22-এর ক্যান্ডিডেটদেরকে, এটা আমাদের মনে হয়েছে। এবং এই আশঙ্কা থেকে আমরা রিট পিটিশন করেছিলাম। আমরা যখন রিট পিটিশন করেছিলাম, সেই রিট পিটিশনের প্রথম শুনানি যেটা মে মাসে হয়েছিল, সেখানে বোর্ড বলেছিল যে আমরা পড়ে থাকা ভ্যাকেন্সিতে কাদেরকে নিচ্ছি না নিচ্ছি সেটার ব্যাপারে আমরা ইনস্ট্রাকশন নেব এবং আমরা কোর্টকে সেটা জানাবো। পরবর্তী শুনানিতে বোর্ডের তরফে এটা বলা হলো যে আমরা পড়ে থাকা ভ্যাকেন্সিতে আমরা 20-22-কে কনসিডার করছি, এবং এই কনসিডারেশনটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে। বোর্ড পাশাপাশি এটাও বোর্ডের অফিসিয়াল স্ট্যান্ড ছিল সেই সময়তে যে আমাদের ক্যান্ডিডেটের ওরা কনসিডার করেছে, আমাদের ক্যান্ডিডেট কনসিডার করে আমরা যোগ্যতা মান পূরণ করতে পারিনি, ওই বেঞ্চমার্কে যেতে পারিনি, সেটা আমাদের ক্যান্সেল করেছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের ক্যান্ডিডেটের পুনর্বিবেচনা চাইছি না। আমরা বলতে চাইছি যেটা, যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে তুমি যে শিল্ড করছো, সুপ্রিম কোর্টের অর্ডারে সুপ্রিম কোর্ট কোথায় বলেছে যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে শুধুমাত্র বিশেষ ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকেই অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, পড়ে থাকা ভ্যাকেন্সিটা শুধুমাত্র বিশেষ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ইয়ারমার্ক, এই কথাটা কোথায়? এটাই আমরা আজকে ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরলাম, এবং আমরা সুপ্রিম কোর্টের অর্ডার থেকে পড়িয়ে দিলাম যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে শুধু 20-22-এর অধিকার। সুতরাং আজকে যদি আমি এটা দেখাতে পারি, বা 20-22-এর ক্যান্ডিডেট যাদের তুমি ইন্টারভিউ নিলে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে, তাদের টোটাল কম্বাইন্ড স্কোর আমার স্কোরের থেকে কম হয়, তাহলে তারা কেন চাকরি পাবে, আমি কেন পাবো না? এটাই এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে বোর্ডের একটা অফিসিয়াল স্ট্যান্ড, যেখানটায় বোর্ড এটা বলবে যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে শুধুমাত্র মেরিটের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট হবে, অন্য কিছুতে ভিত্তিতে নয়। কারণ মাথায় রাখতে হবে যে এনআইএস এর ক্যান্ডিডেটরাও এর মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে, তাদের তার প্রেক্ষিতে ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু তাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রেও বোর্ড আর কোনো উচ্চবাচ্য করছে না।
তাহলে বোর্ড কি শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীর ক্যাটাগরির জন্যই ভাবছে? সেটাই আমাদের তুলে ধরার ব্যাপার ছিল। কারণ আমরা দেখছি যে বোর্ড যখন সিঙ্গেল বেঞ্চে এই মামলাটা প্রথমবারের জন্য 2022 সালে হয়েছিল, তখনও কিন্তু বোর্ড বলেছিল যে এদেরকে আমরা কনসিডার করবো। তাহলে বোর্ড কি তাদের কন্টিনিউ ফেভার করে যাচ্ছে আপ টু সিঙ্গেল বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট টিল অনারেবল সুপ্রিম কোর্ট? এটা আমাদের বক্তব্য ছিল। এবার এইটার ভিত্তিতে ওদের বক্তব্য যে আমরা এটা আমাদের আশঙ্কা মাত্র, এর কোনো বাস্তব ভিত্তি নেই। বাস্তব ভিত্তি আছে কি নেই সেটার জন্য আমরা বোর্ডের ফাইল করা মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা সুপ্রিম কোর্টে, সেটা অ্যানেক্স করেছিলাম। সেখানে পরতে পরতে শুধুমাত্র 2022 ছাড়া বোর্ড কারোর কথাই বলেনি, না এনআইএস দের কথা বলেছে, না আনঅবজার্ভদের কথা বলেছে। এমন একটা অ্যাপ্লিকেশন তারা করেছে যেখানে তারা বলতে চাইছে যে পড়ে থাকা ভ্যাকেন্সিটা শুধুমাত্র 2022 জন্য ইয়ারমার্ক। সেইটাই আমরা বলতে চাইছিলাম যে সেটা হতে পারে না, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে আমি এদের ক্যান্ডিডেটের ভ্যালিডিটিটা ডিসাইড করে দিলাম, কিন্তু আমি ইস্যুটা ডিসাইড করছি না, বা আমি বলছি না যে এদেরকে তুমি তার ভিত্তিতে সবাই খালি এরাই অ্যাপয়েন্টমেন্ট পাবে। যেটা সুপ্রিম কোর্ট বলেনি, সেই কথাটা বোর্ড কেন সুপ্রিম কোর্টকে শিল্ড করে করতে চাইছে, সেটা আমাদের বক্তব্য ছিল। কারণ হচ্ছে, আমি যদি আজকের দিনে বলি যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট মেরিটের ভিত্তিতে হওয়া উচিত, মানে যোগ্যতা মানের ভিত্তিতে, তাহলে কি খুব ভুল চাওয়া হচ্ছে? আমরা বাড়তে চেয়েছি, এবং আজকে অফিসিয়ালি বোর্ড তো সেটাই বলছে যে আমরা রুলস অনুযায়ী যা হচ্ছে তাই নেব, এবং এই পিটিশনার মানে আমাদের তরফ থেকে কম পাওয়া কোনো ক্যান্ডিডেটকে ওরা নেবে না। অর্থাৎ কিনা, আমি যদি যোগ্যতা মান পূরণ করতে না পারার জন্য আনঅবজার্ভ ক্যাটাগরিতে পড়ে যাই, তাহলে তুমি 2022 কোনো ক্যান্ডিডেটকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বলতে পারো না যে না সুপ্রিম কোর্ট বলেছে বলে আমি এদেরকে দিলাম, কারণ সুপ্রিম কোর্ট সেটা তো বলেনি, এবং বোর্ড আজকে প্রকল্পে সেটাই স্বীকার করে নিল। এবার বোর্ডের তরফে কি যে আমরা হলফনামা দেব, সিঙ্গেল বেঞ্চে দেবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুটা বোর্ড বলেছে। এবার কোর্ট কি বললো, ডিভিশন বেঞ্চ, কারণ আমরাও ডিভিশন বেঞ্চকে এই কনফিডেন্স আমাদের তরফে দেওয়া হচ্ছিল যে এটা ওয়ান্স ফর অল ডিসাইড হয়ে যাক, এবং এই ইস্যুটা ডিভিশন বেঞ্চে ডিসাইড হয়ে যাক যে মেরিটের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত কিনা। সেই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চও বোর্ডকে বলেছে, বোর্ড বলে আমরা ইনস্ট্রাকশন নিয়ে আসবো। ডিভিশন বেঞ্চ যেটা স্পেসিফিক্যালি বলেছে, যেটা সম্ভবত আপনারা যদি শুনানিটা দেখেন হয়তো মিস করে যাবেন, কারণ সেই সময়টা ভিডিওটা পজ ছিল, যে বোর্ড যে ইনস্ট্রাকশনটা পরের দিন শুনানিতে দেবে, রিটেন ইনস্ট্রাকশন অন সাপোর্টেড বাই এফিডেভিট, সেখানে যেন অবশ্যই এই লাইনটা থাকে যে মেরিটের ভিত্তিতেই হবে, এবং আমার থেকে কম পাওয়া ক্যান্ডিডেটকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না। এবার ব্যাপার হচ্ছে সেটা যে আমার থেকে কম পাওয়াকে যদি তুমি অ্যাপয়েন্টমেন্ট না দাও, তাহলে ভ্যাকেন্সিগুলো ফুলফিল করবে কি করে? সুতরাং আমার ক্যান্ডিডেটকে তোমাকে কনসিডার করতেই হবে যদি পড়ে থাকা ভ্যাকেন্সিকে ফুলফিল করতে হয়। সেইটাই আমরা কোর্টের সামনে তুলে ধরলাম। আমরা এটাও বললাম যে ওরা তো প্রসিড করে যাচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো ফুল দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারটাকে 12 তারিখের অর্ডারটাকে 12/9/2025 অর্ডারটাকে ঢাল করে, যে সুপ্রিম কোর্ট বলেছে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে, তা তো নয়। তাহলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময়তে যারা পড়ে আছে তারা তাদের মেরিটের ভিত্তিতে যে ওই ভ্যাকেন্সি ফুলফিল করতে পারবে তাদেরকে নিতে হবে ওদেরকে। এবার ওরা আবার যদি দেখা গেল যে ওরা ইচ্ছাকৃতভাবে পুরো ভ্যাকেন্সিটাকে ফিল আপ করছে না, আমরা আবার কোর্টের দ্বারস্থ হবো, কারণ পড়ে থাকা ভ্যাকেন্সিতে ক্যান্ডিডেট থাকা অবস্থায় ওদেরকে সেটা দিতে হবে। মানে আমার থেকে কম পাওয়া ক্যান্ডিডেট যেমন তুমি অবশ্যই দিতে পারবে না আমাকে না দিয়ে, তেমনি আমি যোগ্য থাকা সত্ত্বেও ফেলে রাখতে পারবে না, কারণ এটা তোমার চয়েস ছিল যে তুমি 11,765 থেকে খালি 9,533 নিয়েছো, বাকিদেরকে নাওনি। সুতরাং এই হুইমসিক্যাল এবং এই স্ট্যান্ড আরবিট্রারি যে স্ট্যান্ডগুলো বোর্ডে, সেটা আমরা কিন্তু আজকে কোর্টের সামনে তুলে ধরলাম, এবং আমরা আশা করছি মহামান্য ডিভিশন বেঞ্চ এর একটা সুষ্ঠু সমাধান হবে, সেরকমই একটা নির্দেশ আমরা মহামান্য ডিভিশন বেঞ্চের কাছ থেকে পাবো আবার আগামী 13 তারিখে।